এবং আমরা আছি, আমি মিমি এবং আমি জুলা জুবাইর আছি। বলছিলাম তিনজন অতিথির সাথে আপনাদের পরিচয় করাবো। চমৎকার তিনজন মানুষ, সৃষ্টিশীলতার সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছেন তাদের জীবনে যাপনের রং এবং সেই রং তুলির ছোঁয়া, ক্যানভাস, তাকে স্থির চিত্র হিসেবে ধারণ করা কিংবা আপনার দেয়ালটাকে অনেক বেশি রাঙিয়ে তোলা, যে যেভাবেই দেখেন না কেন তারা প্রচণ্ড 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 রঙিন মনের মানুষ। এই তিনজন মানুষের সাথে পরিচয় করাতে চাই, জান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মলয় বালা, তার পাশেই রয়েছেন চিত্রশিল্পী জনাব আজমির হোসেন, আরও আছেন চিত্রশিল্পী শারমিন আক্তার টিনা। তিনজনকে শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশ। কেমন আছেন আপনারা? শুভ সকাল। সকাল। আমরা ভালো আছি, আপনারা? আমরাও বেশ ভালো আছি। আমাদের যখন আমরা এরকম দারুণ দারুণ অতিথি পেয়ে যাই তখন আমাদের ভালো থাকাটা আরো অনেক বেশি ভালো হয়ে যায়, আবশ্যক হয়ে ওঠে। কঠিন প্রসঙ্গে না যে সহজ করে আমরা শুরু করতে চাই। খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা দিন একটা ভিন্ন রকম আবেদন নিয়ে আসে এবং সেই আবেদনের মাঝে হয়তো অনুপ্রাণিত করবার মতো উপলক্ষ থাকে কিংবা মন খারাপ করার মতো অনুষঙ্গ থাকে। সবকিছু ছাপিয়ে একটা দিনের শুরু স্বাভাবিকভাবে একজন চিত্রশিল্পীর কিভাবে হয় আমরা একটু শারমিন আক্তার লিনা আপনাকে দিয়ে জানতে চাই। আপনার থেকে শুরু করব। শুভ সকাল। আসলে এক একজনের তো এক এক রকম ভাবেই শুরু হয়। আমার যেমন, আমি একটা জবে আছি, সো আমার সকালবেলা খুবই তাড়াহুড়া দিয়ে শুরু হয়। তারপরে আমার জবটা যখন শেষ হয় তখন আবার অন্যভাবে আবার আমি আমাকে রিচার্জ করে নিই। হ্যাঁ, বাহ। আজমির হোসেন। আমি শুভ সকাল। আমি প্রতিদিনই আর কি, যেটা আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ে, যে ভোর 5:30টার দিকে ঘুম থেকে ওঠা, তারপরে আমার কিছু পাখি আছে, এদেরকে খাবার দেয়া। কি পাখি আছে আপনার? আমার বাজিগার আছে, পিঞ্চ আছে, এগুলোকে খাবার দেয়া, তারপরে গাছের পরিচর্যা করা, তারপরে টার্টেল আছে, ওদেরকে খাবার দেয়া। মানে সকালটা শুরু হয় এইভাবে 5:30টার দিকে ভোর, প্রাণ প্রকৃতির সাহায্যে। জি। তারপরে আমি কাজ শুরু করি প্রায় 6টা 6:30টার দিকে। আচ্ছা। এটা আমার চলে প্রায় 11টা পর্যন্ত প্রতিদিন, যেহেতু আমি স্টুডিও বেস আর্টিস্ট। তারপর একটু ব্রেক নেই, আবার আমার একটা পিচ্চি বেবি আছে, ওর সাথে সময় কাটাই, আবার দুপুরে লাঞ্চ পর্যন্ত কাজ করি। তারপর ওর সাথে থাকি কিছুক্ষণ, আবার সন্ধ্যায় 1-1.5 ঘন্টা কাজ করে তারপর অফ করে দিই। তারপর যদি আমার গ্যালারিতে কাজ থাকে কোনো, তখন আমি গ্যালারিতে চলে যাই, কিংবা সোশ্যালাইজিং করা। এটা আমার প্রতিদিনের রুটিন। একটা মানুষ যদি এত চমৎকার ইতিবাচকভাবে দিনের শুরু করতে পারে এবং দিন জুড়ে যদি এত ইতিবাচকতা থাকে, আর কি চাই জীবনে? এইভাবেই চলছে। অথবা ডক্টর মলয় বালা। না, সুন্দর। আজমির আমার বন্ধু, তার সকালটা শুনে অনেক প্রাণবন্ত। আমার সকালটা মূলত ঘুম থেকে উঠে টেবিলে বসাটা, একটু বই পড়া নিয়ে, একটা জানালা আছে, সকালে আলোটা আসে, এর মধ্যে মেয়ে উঠে যায়, মেয়েকে স্কুলে দেওয়া, মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার আমার ওয়াইফ তার অফিসে যায়, তিনিও কলেজে যান, তখন তাকে এগিয়ে দেওয়া। এই দুইটা কাজ করতে গিয়ে আমার যেটা ঘটে, আমার নিচেই হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের কোয়ার্টারে, তো প্রচুর ফুল গাছ আছে, শিউলি ফুল মনে হয় যে 12 মাসেই থাকে, না থাকলে পরে বকুল আছে, বকুলটা পরে আমি সকালবেলা যাওয়ার সময় মেয়েকেও কুড়িয়ে একটা ফুল হাতে দেই আর আমার ওয়াইফকেও দেই। এটা আমার খুব আনন্দের, এবং ওই সকালের ফুল তোলাটা এবং দেয়াটা, এটার মধ্যে দিয়ে আমার শুরু হয় সকালটা। বাহ। দর্শক, আপনাদের বলতে চাই, আমরা নানান সময় প্রশ্ন করি বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে দিনের শুরুটা কি করে করেন। উদ্দেশ্য আজকে আরো একবার স্পষ্ট হলো। ইতিবাচকতা জীবনে আনয়নের জন্য কি করণীয়, কি করা যেতে পারে, সম্ভাব্যভাবে কে কি করছেন বা কে কিভাবে দেখছেন সকালের শুরুটাকে, এটাই মূলত আপনাদের মনে করিয়ে দেয়া। হয়তো আপনার কাছে মনে হতে পারে খুব সামান্য তো একটি শিউলি ফুল আমি কুড়িয়ে আমার সন্তানের হাতে তুলে দিলাম কিংবা আমার সহধর্মিনীর হাতে তুলে দিতাম, তাতে কি পরিবর্তন আসে? পরিবর্তন আসে মনোজগতে, পরিবর্তন আসে বিশ্বাসে, পরিবর্তন আসে আস্থায়। এভাবেই যদি যে কোনোভাবে দিনের শুরুটা করা যায়, চমৎকার একটা মুহূর্ত আপনার জন্য অপেক্ষা করছে সারাদিন জুড়ে, নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। এবং আমরা যদি এখনকার প্রেক্ষাপট চিন্তা করি, সম্পর্ক ভাঙনের অনেক গল্প দেখি, কিন্তু এই ছোট ছোট যে পদক্ষেপগুলো একজন মানুষকে বিশেষ অনুভব করানো এবং বিশেষ করে তোলা, এটা আসলে প্রতিটা সম্পর্ককে আরো অনেক মজবুত করে, সুন্দর মজবুত করে। যাই হোক, আমরা এবার আপনাদের কাজের প্রসঙ্গে আসতে চাই। কাজের প্রসঙ্গে জলজ, আপনাদের যে প্রদর্শনটি হচ্ছে, জলকাব্য 5, এটার পূর্বের ধারাবাহিকতায় নিশ্চয়ই জলকাব্য 5 নামকরণটি করা হয়েছে। আগের কাজগুলো নিয়ে অনেক বেশি কি বলে, এটা উত্তেজনাটা বেশি ছিল নাকি হচ্ছে প্রথম জলকাব্য 1-এর গল্পটা আগে শুনতে চাই? একদম, মানে জলকাব্য ধারণার গল্পটা আগে আমরা মূলত জানতে চাই। আচ্ছা,
এটা হচ্ছে এজ দ্য ফাউন্ডেশন, ওদের একটা গ্যালারি আছে, সো এজ গ্যালারি আমরা বলি। তো এই গ্যালারিটা আসলে মোস্ট প্রবাবলি 2016 সাল থেকে রান করেছে। এখন যখন এটা শুরু হয়েছে আমরা মোটামুটি এখানে যারা আছি সবাই এটার সাথে ইনভলভ। তো তখন থেকে হঠাৎ করেই অন্যান্য ধারার তো এক্সিবিশন হয়েই যায়, কিন্তু জল রং নিয়ে এত বাংলাদেশে আসলে এত বড় পরিসরে কখনোই আমার মনে হয় না যে আমার জানা মতে কখনো হয়েছে। এখানে শুধু জল রং নিয়েই আসলে এক্সিবিশনটা করা হয়েছে। সো তখন হচ্ছে যারা জল রং করতো সবাইকে মোটামুটি ইনভলভ করা হয়েছে এখানে, জলকাব্য 1 যেটা ছিল। তো তখন হচ্ছে আমি আর আরেকটা মেয়ে ছিল, ও আমরা দুইজনই ছিলাম এখানে। এখন আরো অনেকেই ইনভলভ হয়েছে। আসলে আমি জলকাব্য 1 থেকে আছি, যাত্রা শুরু থেকে আপনি আছেন। অতঃপর ডক্টর মলয় বালা, একটু আপনার কাছে জানতে চাই, এবারের যে এডিশনটা আসলো জলকাব্য 5, 54 জন শিল্পীকে একত্রিত করা খুব কঠিন একটা ব্যাপার, কারণ সৃষ্টিশীল 54টি মানুষকে এক দেয়ালে জায়গা করে দেয়, একটা এরিয়াতে বা একটা এরিয়াতে জায়গা করে দেওয়াটা খুব কঠিন। এক থেকে শুরু করেই কি আর্টিস্ট সংখ্যা এরকম ছিল, নাকি এবার আস্তে আস্তে করে একটু বাড়লো? এবং সেই সাথে জলকাব্যের যাত্রাটার শুরুটা একটু আপনার ধারণাটা জানতে চাই। শুরুটার থেকে আমি ছিলাম না, আমার বন্ধুবার আজমির হোসেন হয়তো বা সেই প্রসঙ্গে বলবেন, কিন্তু উদ্যোগটা আমি বলবো চমৎকার। কারণ শিল্পের যতগুলো মাধ্যম আছে, জল রং একটা বৈচিত্র্যময় মাধ্যম, কারণ এটা জল এবং রং মিশিয়ে কাগজে করা হয় এবং নানাভাবে হচ্ছে এর বিস্তরণ করা যায় ঘটে। এবং এটাকে বলা যায় যে জল এবং রঙের একটা প্রেম, যে প্রেমের মধ্য দিয়ে নানা রকমের অনুভূতি তৈরি হয়। এখন ক্যারেক্টারের ক্ষেত্রে যেটা ঘটে থাকে, এখানে আপনি বলছেন যে 54 জন শিল্পী, এই শিল্পীরা একদম প্রবীণ শিল্পী থেকে দেশের খ্যাতিমান শিল্পী থেকে জুনিয়র যে সম্ভাবনায় শিল্পী প্রত্যেকে রয়েছে। এবং গ্যালারি যখন শিল্পীদেরকে চুজ করেছে তখন তারা ওপেন কলের মাধ্যমে তাদের কাজ নিয়েছে। কাজ নেওয়ার মধ্য দিয়ে যারা ভালো কাজ করে বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং এই কাজগুলো প্রত্যেকেরই একটা স্বতন্ত্র ঘরানা তৈরি হয়েছে। এখন দেখবেন যে বাংলাদেশের অনেক আর্টিস্টই খুব ভালো কাজ করছে। তবে এই আমরা কথা বলতে পারি যে পরবর্তীতে যে এই কাজগুলোর মধ্যে আসলে কি নতুনত্ব এসছে, একদম সেই ধারাবাহিকতা তো আমাদের একটা আগ্রহ আছেই। আমরা জানতে চাই যে চেঞ্জটা কি হচ্ছে, এভলিউশনটা কি হচ্ছে, আর্টের ধারাটা কিভাবে বদলে যাচ্ছে, এগুলো আমাদের নিশ্চয়ই আলোচনার প্রসঙ্গ থাকবে। তবে যেটা বলছিলাম যে 54 জন আর্টিস্টকে একত্রিত করতে পারে একটা বিশাল কাজ। জানাব আজমির হোসেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, শুরুর ধারণাটা কি ছিল, জলকাব্য কেন শুরু করলাম, আর এই যে এই ধারাবাহিকতায় 5ম আসরে পৌঁছলাম? ধন্যবাদ। জলকাব্য যখন শুরু হয় 2016 সাল থেকে, তখন এস গ্যালারির এটা একদম প্রাথমিক পর্যায়ের একটা শো ছিল। তখন তাদের যারা খুব সিলেক্টেড আর্টিস্ট তাদের নিয়ে হয়েছিল এইটা, যে যাদের সাথে পরিচিত অথবা যাদের কাজ সম্পর্কে তারা জানে তাদের কাজ নিয়েই। তো তখন দেখা গিয়েছে যে খুব অল্প আর্টিস্টদের নিয়ে 1-2 পর্যন্ত চলেছে। তারপর 3 থেকে অনেকে যুক্ত হয়। এখানে সিনিয়র আর্টিস্ট যেমন আছে এবং ইয়াং আর্টিস্ট লিনাদের মতো অনেকেই আছে প্রথম থেকেই। তো এখন যেটা হচ্ছে এই বছর জলকাব্য 5, এটা ওরা ওপেন কল দিয়েছে যে সংখ্যা বাড়ানোর জন্য। তো ওপেন কল দেওয়ার ফলে হয়েছে কি, যে অনেক সুযোগ বেড়ে গেছে। যারা কাজ শো করতে পারেনি আগে, তারা এখন এটা করতে পারছে। ভালো কাজগুলো সামনে আসছে, অনেক ভালো কাজ এসেছে সিলেকশনের মাধ্যমে, অনেক ভালো এখান থেকে উঠে আসবে অনেক শিল্পী, অনেক নতুনরা। তো এর জন্য এবার হয়েছে কি, 54 জন আর্টিস্টের প্রায় 100-র উপরে কাজ আছে একসাথে একত্রিত করা, এবং এটা একটা আসলে বিশাল উদ্যোগের ব্যাপার এবং এটা সময় সাপেক্ষ। এটা এমন না যে আমি করলাম 1 মাসের মধ্যে হয়ে গেল বিষয়টা, না। 54 জন আর্টিস্টের কাজ সংগ্রহ করা, এগুলো ডিসপ্লে করা, সবার সামনে আনা, তো এইটা নিয়ে ওদের এটা বিশাল একটা উদ্যোগ, এবং এইটা প্রায় 6 মাস ব্যাপী একটা কর্ম। 6 মাসের যজ্ঞের ফলাফল হচ্ছে আজকে আমরা পাচ্ছি 18 জানুয়ারি পর্যন্ত যা চলবে, তাই তো? জি। এটা দর্শকদের বলতে চাই, ঢাকার গুলশানের এজ গ্যালারিতে চলছে এই আয়োজন, 18 জানুয়ারি অবধি চলবে। আপনাদের যাদের সময় সুযোগ হয় রাত 8টা অবধি খোলা থাকে, যদি ভুল না করি এক্সিবিশন, অবশ্যই ঘুরে আসবেন। এবং ডক্টর মলয় বালা যেমনটা করে বললেন যে জলের সাথে রঙের এক প্রেম এখানে ক্যানভাসের উপর
প্রতিষ্ঠা একটা মুহূর্ত আপনারা দেখতে পাবেন। চমৎকার মুহূর্তর সাক্ষী যারা হতে চান ব্যস্ততার মাঝে ঘুরে আসতে পারেন। আমরা এই বিষয় নিয়ে আরেকটু বাড়তি কথা বলবো, তবে একটা বিরতির সময় হয়েছে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি। স্বাগত আরেকবার সকালের বাংলাদেশ দেখছেন, জুলা জুবাইর সাথে আছি মিমি, এবং আমাদের সাথে তিনজন অতিথিও রয়েছেন, যেমনটা আপনারা বিরতির আগে দেখছিলেন। ডক্টর মলয়বালা আছেন আজমির হোসেন ও আছেন শারমিন আক্তার লীনা। আপা, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা আগ্রহের জায়গা থেকে। আপনি একজন নারী, নারীদের যে বিষয়টা হয় যে ঘর পর সব সামলাতে হয়, একটা কর্মক্ষেত্রে আছেন, নিজের একটা পরিবার আছে, এবং সেই পরিবারটা সামলে এই যে সৃজনশীল কাজগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, এটা কখনো কি মনে হয়েছে যে খুব দুষ্কর হয়ে যাচ্ছে, বা কখনো কোনো বাধা মনে হচ্ছে কোনো কিছুকে? কিন্তু একই সাথে ছোট্ট সংযোজন, নারীর চিত্রশিল্পীর সংখ্যা বেড়েছে অংশগ্রহণের ক্ষেত্রে আগের যে, এটাকে কতখানি ইতিবাচকভাবে দেখেন? এটা ভাইয়ার প্রশ্নের উত্তরটা আগে দিই। এটা খুবই ইতিবাচক যে আসলে আমরা নারীরা কিন্তু এখন মানে সব জায়গায় এগিয়ে যাচ্ছি আসলে। তো এই এক্সিবিশনে আমি সেটাই বলছিলাম যে প্রথমে শুধু আমরা 2 জন মেয়ে ছিলাম, এখন কিন্তু অনেক বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এবং মেয়েরা আমি মনে করি যে কাজ অনেক ভালো করে। মানে আমার জুনিয়র যারা আছে, আবার আমার সিনিয়ররা তো আছেই, তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে। আর আপুর যেটা জিজ্ঞেস করলেন, আসলে সত্যি বলতে একটু দুষ্কর হয়েই যায় মাঝে মধ্যে, কিন্তু তার মধ্যে থেকে আসলে সময়টা আমরা বের করে নেই আর কি, বা আমি বের করে নেই। কারণ হচ্ছে আমি একটি স্কুলে আছি, তো ওখান থেকে আমাকে আসলে একটা বিষয়ের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে আমি আবার আমার ঘরের কাজগুলো করে ফেলি, তারপরে ছবি আঁকতে হলে সন্ধ্যার পরে বা কোথাও এক্সিবিশন থাকলে তখন যাই ওখানে। আমার হাজব্যান্ডও আর্টিস্ট, সো এই জন্য আমি আর একটু সহযোগিতা পাই। মানে আপনাদের জাপানি আর্ট আছে, বাহ চমৎকার, সুন্দর। ঘরের মধ্যে সব শুধু ছবি, গ্যালারি আর গ্যালারি আর ছবি আর ছবি। আজমির হোসেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি বলছিলেন বয়সের একটা চমৎকার মিশেল ঘটেছে, অপেক্ষাকৃত অনুজ শিল্পীরা যেমন আছেন, অগ্রজেরাও আছেন। একটু জানতে চাই কে কে আছেন, তাদের সময়কালটা আসলে বিবর্তনের সময়কালটা একটু আমাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ। এখানে যেমন অনেক সিনিয়র শিল্পী আছেন, সেরকম জুনিয়ররাও আছেন। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে সিনিয়র শিল্পীর মধ্যে ওয়াটার কালারিস্ট হিসাবে সমরজিৎ রায় স্যারের কাজ আছে, শহীদ কবির স্যার, বীরেন সোম, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কনক চাপা চাকমা, এদের কাজ যেমন আছে সেরকম অনেক ইয়াংদের কাজ উঠে আসছে। এর ফলে হচ্ছে কি যে সিনিয়রদের কাছ থেকে এরা যেমন শিখতে পারছে যে টেকনিক্যাল সাইড বলি অথবা যে কোনো সাইডগুলোই, আবার সিনিয়ররাও কিন্তু নতুনদের কাজ দেখছে, এখান থেকেও তারাও কিন্তু কিছু নিচ্ছে, তারাও শিখছে। এটা আমাদের সিনিয়ররাও বলে যে আমরাও শিখছি এখান থেকে। তো এই মিলন মেলাটার এইটা একটা উপকারিতা, যেটা অন্য জায়গায় সুযোগটা হয় না, যে ওয়াটার কালার এরকম বড় শো, যে সিনিয়রদের সাথে সুযোগ পাওয়া একই সাথে, এবং সিনিয়ররাও এদের কাজ দেখার সুযোগ হয় না। তো এর ফলে যেটা হচ্ছে যে এই মিলন মেলাটা এইটা ঘটিয়ে দিচ্ছে। তো এর জন্য এটা ক্রেডিটটা এস গ্যালারিকে দিতেই হয়। নিশ্চয়ই একটা চমৎকার সাহসী উদ্যোগ তারা নিয়েছেন, কারণ এরকম বীরেন সোমের কথা বললেন, সমরজিৎ স্যারের কথা বললেন, এরকম অসংখ্য নাম আছে যারা বাংলাদেশের আসলে স্থির চিত্র বা ক্যানভাসকে রিপ্রেজেন্ট করেন। ক্যানভাস প্রসঙ্গ আসলে ওনাদের নামগুলো আসবে। এদের সাথে অপেক্ষাকৃত তরুণ যারা শিল্পীরা একই সাথে এক্সিবিশন করবার সুযোগ পেলে একটা বিশাল প্রাপ্তি তাদের জন্য, জীবনে আর্কাইভ করে রাখার মতো একটা ঘটনা। ডক্টর মলয়বালা, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলছিলেন বৈচিত্র্যের কথা ছবির মধ্যে, সেই বৈচিত্র্য নিশ্চয়ই আপনার কাছে আরও স্পষ্ট হয়ে ধরা দিয়েছে, কারণ যেহেতু আপনি এই প্রসঙ্গটি ইঙ্গিত করেছেন। একটু জানতে চাই, প্রকৃতি পরিবেশের একটা বিশাল প্রভাব পড়ে শিল্পীর উপরে, নগর জীবনের যে বাস্তবতা, সমকালীন বাস্তবতা, এবং সেখানে বীরেন কাকু থেকে শুরু করে সবার কথা শুনছিলাম, ওনাদের সময়ের যে বাস্তবতা, একটা বিশাল শিফট হয়েছে, ট্রানজিশন হয়েছে। পরিবর্তন বা বিবর্তনটা কীভাবে দেখছেন, বৈচিত্র্যটা কীভাবে দেখছেন? বৈচিত্র্য অবশ্যই হচ্ছে, কারণটা হচ্ছে ছবির ক্ষেত্রে ছবি তো শিল্প একটা ভাষা, সেই ভাষাটার জন্য তিনি কি প্রকাশ করতে চান এর জন্য একটা বিষয় চিন্তা চলে আসে। শিল্পী ভেদে বিষয় চিন্তা আলাদা হয়, কেউ ফুল পছন্দ করেন, কেউ জীববৈচিত্র্য নিয়ে কাজ করছেন, কেউ রাজনীতি নিয়ে কাজ করছেন, তার ছবির ভাষা। এই ভাষাটাকে তিনি আবার যখন কাজের মধ্যে নিয়ে আসেন, তখন তার করণ কৌশল বা তার যে শৈলী, সেটার একটা পার্থক্য থাকে। দেখবেন যে আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের সূত্র ধরেই প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা পার্থক্য রয়েছে। তো
পাশ্চাত্য শিল্পে হচ্ছে অয়েল কালারটা বেশি বেস্ট। আমাদের দেশে এই জল রংটাও পাশ্চাত্যের একটা মিডিয়া, কিন্তু আমাদের দেশের যে ঐতিহ্যগুলো রয়েছে পাল, মোগল, বেঙ্গল স্কুল, সেখানে কিন্তু যে গুঁড়া রং, পাথর ঘষে, এটাও এক ধরনের ওয়াটার কালারের মতো। এখন টিউবজাত রং এসেছে। সত্যিকার অর্থে এইচ গ্যালারিকে ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা উদ্যোগ নেওয়া এই মিডিয়াটাকে, কারণ এই মিডিয়াটাকে আগেই বলেছিলাম যে জল এবং রঙের জন্য একটা প্রেম। ঠিক একইভাবে আমরা যেটা আপনি যে বৈচিত্র্যের কথা বলেছেন, আগের যারা কাজ, আমরা যদি জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, ওনাদের জল রঙগুলো দেখি, ওনাদের সাথে এখন যারা বর্তমান শিল্পীরা কাজ করছেন, এদের একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কিন্তু আমি বলবো যে সময় যেমন, সেটার পজিটিভ নেগেটিভ দুটোই আমাদের দেখতে হবে। এই কারণটা হচ্ছে তারা যখন ভিজুয়ালাইজ করে ছবি আঁকতেন, অর্থাৎ নদীর পাড়ে গিয়ে, ব্রহ্মপুত্র নদীর কাছে গিয়ে হচ্ছে জয়নুল আবেদিন আঁকছেন, তখন উনি যা চোখ দিয়ে দেখছেন সেটার সাথে। কিন্তু এখন একটা কুফল আছে নতুন প্রজন্মের মধ্যে থেকে আমি দেখেছি, সেটা হচ্ছে এই ভার্চুয়াল মাধ্যমে তারা হচ্ছে মোবাইলে ক্যাপচার করে, এখন মোবাইলের যে লেন্স দেখে সেই ফ্রেম আর এই যে ফ্রেম, দুইটার মধ্যে পার্থক্য আছে। সুতরাং ল্যান্ডস্কেপও যখন করছে বা অন্যান্য কিছু করছে, সে ভার্চুয়াল মাধ্যমের হেল্প নিচ্ছে। এই হেল্পটা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো কিছু হচ্ছে, আবার অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। আগের দিনের সেই ল্যান্ডস্কেপগুলো বা অন্য কাজগুলোর সাথে নতুন প্রজন্মের কাজের সেই পার্থক্যটা আমরা মানে কিছু ক্ষেত্রে কি টু পারফেক্ট হয়ে যাচ্ছে কিনা, এখনকার কাজগুলো খুব নিখুঁত হয়ে যাচ্ছে কিনা, কিংবা খুব স্পেসিফিক হয়ে যাচ্ছে কিনা, স্বাধীনভাবে খেলা। কেন বলছি, আসলে আমরা যখন ডিজিটাল কোনো আর্টওয়ার্কে তৈরি করি তখন পিক্সেলেটেড একটা পার্টিকুলার কালার তুলে আনে, একদম ফিক্সড করে দেয় এবং সবার দৃষ্টিতে ওই একই রং ধরা দেয়। যেমন বিজ্ঞান যেটা বলে, আপনি, আমি বা আমরা দুটো ভিন্ন মানুষ একই জিনিসকে একই রকম দেখি না। আপনি যেমন নীল একরকম দেখেন, আমি নীল আরেক রকম দেখি। কিন্তু যখন পিক্সেলেটেড হয়ে যায় তখন বিষয়টা একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসে। যে অনেক কঠিন আলোচনা, আপনাদের কাছ থেকে সহজ করে শুনতে চাইবো। একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক, ছোট্ট করে একটা বিরতি নিব। আমরা আলোচনায় ছিলাম, আলোচনায় আবারও ফিরবো, কোথাও যাবেন না, সাথেই থাকুন। স্বাগত আরেকবার সকলের বাংলাদেশ দেখছেন। সুলা জুবাইর আছি মিমি, এবং যেমনটা আমাদের সাথে তিনজন অতিথিও রয়েছেন। বিরতির আগে একটা প্রসঙ্গে যখন আমাদের কথা উঠলো যে প্রবীণ যারা ছিলেন বা যারা অগ্রজ, তাদের কাজের ধারা একরকম, এবং যারা এখন, যেহেতু আধুনিকতা আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে মিশে গেছে, সুতরাং সব কিছুতেই এর প্রভাব অবশ্যই থাকবে। কিন্তু সেটা কখনো কখনো, যেমনটা বলছিলেন ভাইও, যে যখন ছবিটা পিক্সেলেটেড হয়ে যাচ্ছে তখন সব কিছু একইভাবে প্রত্যেকের কাছে ধরা দিচ্ছে। তো এতে কি বৈচিত্র্যটা হারিয়ে যাচ্ছে কোথাও, বা যদি হারিয়ে যেয়ে থাকে, তরুণ প্রজন্মের জন্য আপনার দিক নির্দেশনা কি থাকবে? না, ঠিক বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে তা বলবো না, যে বৈচিত্র্য আছে, সম্ভাবনাও যেমন আছে, প্রতিকূলতা আছে, সে কথাই হচ্ছিল। এখানে কিন্তু আমি দেখবো বাংলাদেশে শিল্পীর যে সংখ্যাটা, এখন অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো, পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে চারুকলা বিভাগ রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে। তরুণ প্রজন্ম শিল্পের এই জায়গায় স্কোপও বেড়েছে, অনেক ধরনের কাজ করছে, তবে এদের স্কিল খুব ভালো। আবার যারা কনসেপচুয়াল কাজ করে তাও ভালো। তো এই প্রদর্শনীতে আমরা সেটার কিন্তু সমন্বয়টা পাবো। দর্শকদেরকে বলবো যে প্রদর্শনীটা দেখুন, তাহলে এই একদম সিনিয়র শিল্পী থেকে জুনিয়র শিল্পীরা কোন মানুষকে কাজ করছেন, কোন ধরনের কাজ করছেন, এবং প্রত্যেকের আলাদা আলাদা কৌশল আছে, বিষয় চিন্তা আছে, সেগুলো আপনাদেরকে টানবে, হৃদয়ের খোরাক মেটাবে। তো যেটা বলছিলেন, প্রাচীন আগের শিল্পীদের সাথে একটা পার্থক্য তো থেকেই যায়, কিন্তু তারা হচ্ছে মাস্টার আর্টিস্ট। এখানে যারা সিনিয়র রয়েছেন, আব্দুল শাকুর শাহ রয়েছেন, শহীদ কবির স্যার রয়েছেন, তাদের কাজ মনিরুল ইসলাম স্যার রয়েছেন, তাদের কাজ দেখেই বোঝা যায় যে তাদের কাজের যে এই দীর্ঘদিনের জার্নি, তাদের সেই জার্নির মধ্যে একটা পরিশীলিত ভাব এবং তাদের কাজে রয়েছে। কিন্তু নতুনরা প্রতিনিয়ত গবেষণা করছে, নতুন কিছু করছে, সেটা থেকেও আমরা অনেক কিছু পাবো, যে নতুন শিল্পীরা নতুন কিছুই দেখাচ্ছে। তো এই নতুন পুরনের সমন্বয়ে জল রঙের যে বৈচিত্র্য, সেটা আমরা এই প্রদর্শনীতে পেয়ে যাব, যেটা আমাদের জন্য সত্যি একটা আনন্দের বিষয়। নিশ্চয়ই। আজমির হোসেন, একটু আপনার কাছে যেতে চাই। তরুণেরা অনেক বেশি পারফেকশনিস্ট, তারা প্রতিযোগিতার বাজারে টিকে থাকবার জন্য এবং আধুনিকায়নের ছোঁয়ায়, প্রযুক্তির কল্যাণে তারা পারফেক্ট জিনিস দেখে অভ্যস্ত, পারফেক্ট জিনিস করতে
আগ্রহী, এই একটা জায়গা থেকে যখন ক্যানভাসে রং তুলির স্ট্রোকগুলো দেখা যায় তাতেই তার আত্মবিশ্বাস বা কনফিডেন্সের মাত্রা কিন্তু উপলব্ধি করা যায়। সেক্ষেত্রে একটু বলতে চাই, অপেক্ষাকৃত পরিণত একটা শিল্পের পর্যায়ে আপনি রয়েছেন, আপনার কাছে তরুণদের কাজগুলো কেমন লাগছে বা কিভাবে দেখেন পুরো বিষয়টিকে? ধন্যবাদ। তরুণরা অবশ্যই ভালো কাজ করে, স্পেশালি ওয়াটার কালার ভালো করছে, কিন্তু বাট আমি যেটা মনে করি যে আমাদের এখন যে ধারাটা চলছে যে আমরা প্রকৃতিতে যাচ্ছি না, আমরা ঘরে বসে সব পেয়ে যাচ্ছি, মানে ফোনের মধ্যে আমার সব আছে। তো এর ফলে যেটা হয় যে আমাদের আপনি যেটা বলছিলেন আগে যে কালার পিক্সেলের ব্যাপারটা, যে একটা নির্দিষ্ট কিছু ধরে দিচ্ছে আমাদের, যে একটা পরীক্ষার নোটের মতো যে সবাই একই নোট পড়েছি, মানে ওইটা পরে পরীক্ষা দিয়েছি, তো দেখা যাচ্ছে যে তিনজনেরই একই কাছাকাছি উত্তর। আমার যে ভাবার জায়গাটা, আমি যে আমার নিজের করে যে আমি একজন আলাদা মানুষ অথবা আমি একজন আলাদা শিল্পী, তো আমি যে ভাববো এই জায়গাটার সুযোগটা তৈরি হচ্ছে না এর ফলে। তো আমি যেটা বলি যে তরুণদের উচিত যে আমাদের সিনিয়ররা যেটা করতেন যে ল্যান্ডে চলে যেতেন, আমার বন্ধু মলয়বালা বলেছেন যে তারা যে একটা জার্নির মাধ্যমে এসেছেন এবং নিজস্ব জার্নির মাধ্যমে, তো এই জিনিসটা তাদের অবশ্যই ফলো করা উচিত এবং প্রচুর দেখা উচিত। শুধু ফোন নিয়ে বসে দেখলাম এটা আসলে সোর্সগুলো যেহেতু এক, তাদের আঁকার ভাবনাটাও কি একরকম হয়ে যাচ্ছে নাকি? এই বৈচিত্র্যের কথাই কিন্তু আসলে তো ইন্ডিভিজুয়ালিজমটা তৈরি হচ্ছে না যে আমি আমার এইটা নিজস্ব স্বকীয়তার জায়গাটা। 10টা কাজ যখন আমি একসাথে রাখছি, যদি সাইন না দেই আমি বুঝতে পারছি না এটা কার কাজ। একটু তরুণ শিল্পীর কাছ থেকে শুনি, লিনা, বিষয়টি কি এরকম? আসলে কি তাই? কিছুটা ক্ষেত্রে তো তাই, কারণ অনুপ্রেরণাগুলো যেহেতু একরকম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা কিন্তু এখন গুগল করলেই অনেক ছবি আমরা পেয়ে যাচ্ছি ছবি আঁকার জন্য। যেমন আমার সাবজেক্টের মধ্যে আমি অনেক ধরনের ছবি আঁকি, বাট যে পুরান ঢাকা, তারপরে হচ্ছে বুড়িগঙ্গা, এই টাইপের সাবজেক্টগুলো তো অনেকেই করে। এখন ভাইয়া যেটা বললো যে এটা আসলেই ঠিক, যে এখন এখন আমি যদি সিগনেচার না দিয়ে আমি একটা সে রূপলাল হাউসের ছবিটা আঁকলাম, আমার যদি প্যাটার্নটা চেঞ্জ না হয়, মানে যে সক্রিয়তাটা যদি না আসে যে এটা কার কাজ, আমি সিগনেচার না করলে কিন্তু আসলে তারা বুঝতে পারবে না। জেরক্স কপির মতো, মানে একই রকম। ডক্টর মলয়বালা, এটা কি যেন সংযোজন ছিল আপনার? এখানে একটা মজার বিষয় আছে যে দেখেন, ছবি আঁকার ক্ষেত্রে পাশ্চাত্যে হচ্ছে একটা মোদ্দা কথা আছে, তারা হচ্ছে যা দেখছি, মানে এই তাই আঁকছি, এই কারণে তাদের হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভে তারা আঁকে। কিন্তু আমাদের যে নিজস্ব ঘরানা এখানকার এই উপমহাদেশের কিংবা প্রাচ্যের, সেখানে কিন্তু তা না, যা দেখছি তা না, আমি যা দেখছি তা আমি অন্তরে অনুভব করে তারপরে হচ্ছে আমি প্রকাশ করছি। সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা ধারা আছে এখানে, স্কুলিংয়েও সেটা রয়েছে। আমি যেমন প্রাচ্যকলা বিভাগের শিক্ষক, সেখানে কিন্তু ফিলোসফিটা হচ্ছে এরকম যে স্টুডিও বেসড, আমি যা ধারণ করছি প্রকৃতি থেকে যা নিচ্ছি, আমি সরাসরি দেখে না, আমি ভিতর থেকে মন থেকে করব। তো এই এক্সিবিশনে কিন্তু এই কিছু শিল্পী রয়েছে যারা প্রাচ্য ধারা ওইভাবে সরাসরি কোনো কিছু দেখে বা কোনো আকার আকৃতিকে রিপ্রেজেন্ট করতে না চেয়ে তার ভিতরে যে ভাবনা সেটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, একটু আমরা একটু লিনার কাছে যেতে চাই। শারমিন আক্তার, লিনা, একটা ছোট্ট করে প্রশ্ন, 30 সেকেন্ডের মধ্যে উত্তর জানতে চাই। সিনিয়রদের সাথে কাজ করতে যে চাপ হয় কিনা তাদের পাশে ছবিগুলো জায়গা দিতে গিয়ে ক্যানভাসে? আসলে চাপ হয় না, কারণ সবাই তো অনেক হেল্পফুল, কারণ তাদের কাছ থেকেই শেখা। যেটা বলছিল তারা যে সিনিয়র জুনিয়রদের কাজ একসাথে যখন হয় তখন আমরা তাদের কাজগুলো থেকে অনেক কিছু নিতে পারি, এটা একটা বড় পাওয়া আসলে। এই জন্য চাপ মনে হয় না। আচ্ছা, আজমির হোসেন, আপনাকে 30 সেকেন্ড সময় দিতে চাই। ছোট্ট একটা প্রশ্ন, দর্শক আপনাদের দেখছে এবং শুনছে, কোনো যদি আমন্ত্রণ দেবার থাকে, আমরা তো বলেই দিয়েছি 21 তারিখ থেকে শুরু হয়েছে, 18 জানুয়ারি অবধি চলবে, আপনার দর্শকের আপনাকে শুনছে। ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের এই প্রদর্শনীটা দেখা উচিত, যে এতগুলো শিল্পীর কাজ একসাথে দেখা, 54 জন শিল্পীর, তো এটা একটা সুযোগ করে দিয়েছে এস গ্যালারি, তাদেরকে ধন্যবাদ। এবং এই প্রদর্শনীটা চলবে আপনার 21 তারিখে, যেহেতু এটা ওপেনিং হয়েছে, জানুয়ারি 18 তারিখ পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। যদি আপনারা সময় সুযোগ পান
অবশ্যই দেখা উচিত। এবং আমার যতটুকু ধারণা যে জল রং সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হবে এবং আপনারা উপভোগ করবেন, এটা নানান বৈচিত্র্যময় কাজ আছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মলয় বালা, আজমির হোসেন এবং শারমিন আক্তার লিনা, আপনাদের তিনজনকেই চমৎকারভাবে আপনারা বললেন। যদিও সময় নিয়ন্ত্রণ আমাদের থাকতে হচ্ছে, নতুবা হয়তো আরও প্রশ্নের উত্তর খুঁজতে পারতাম। বাট কৃতজ্ঞতা আমাদের সাথে এসে যুক্ত হবার জন্য এবং আপনাদের জন্য শুভকামনা এক্সিবিশন নিয়ে। ধন্যবাদ। দর্শক, কাজে ইতি টানতেই হবে, কারণ ওই যে সময়ের নিয়ন্ত্রণ আমাদের সবাই সময় ধরে চলতেই হয়। জীবনটাই এমন, আপনি যা দেখছেন আপনি তা আঁকার চেষ্টা করছেন, কিন্তু আপনার দেখবার ক্ষেত্রটা যদি 10 জনের একই রকম হয়, তাহলে যে আঁকবো কম বেশি মিলিয়ে মিশিয়ে একরকম হওয়ারই কথা। যদি কোনো স্থির চিত্রের অনুকরণ করবার চেষ্টা করি, তবে হ্যাঁ, প্রকৃতি পরিবেশে যখন আমি ছবিটা দেখছিলাম, দক্ষিণা বাতাস ছিল, ময়েশ্চারের মাত্রা একরকম ছিল, আলোকের উপস্থিতি একরকম ছিল, এবং আমার বন্ধুটা যে 5 বা 10 মিনিট পরে যে পৌঁছলো, তার জন্য সূর্যের উপস্থিতি একরকম, বাতাসের গতিবিধি একরকম, প্রকৃতি পরিবেশের ছোঁয়া তাপমাত্রা একরকম ছিল। দুটো ছবি ভিন্ন রকম হবে বই কি, নতুন করে বলতে হয় না। তাই যারা নতুনত্ব নিয়ে ভাবছেন, ভিন্নতায় বিশ্বাস করেন, তাদের জন্য দেখবার কোনো বিকল্প নেই। যত বেশি দেখবেন, তত বেশি জানবেন, তত বেশি আঁকতে পারবেন। এবং এই আধুনিকতা আষ্টে পৃষ্ঠে থাকা যে বর্তমান, সেই বর্তমানেই যে তরুণরা আছে, তাদের দ্বারাই, তাদের কর্মে, তাদের চিন্তায়, তাদের শিল্পে নতুন এক বাংলাদেশ, নতুন এক আগামী তারা লিখবে। তাদের তুলিতে হয়তো সেই নতুন আগামীকে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। এমনটা প্রত্যাশা রাখছি। ইতি টানছি এখানেই। ভালো থাকবেন সবাই, শুভ সকাল।